প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ শুনছেন গল্পের ডায়েরির পৃষ্ঠায় রক্তমুখী ডায়েরি, হাড়হিম করা একটি ভূতের গল্প। চারিদিকে অন্ধকার আচ্ছন্ন, তার মাঝে একটি অতি পুরনো ডায়েরি, আর তার মাঝে এক অজানা আতঙ্ক। আপনি কি প্রস্তুত সেই গা ছমছমে অভিজ্ঞতার জন্য? গল্পের ডায়েরির আজকের পাতায় আপনাদের সবাইকে স্বাগতম। এই কাহিনী শুনতে সাথেই থাকুন। দোতলার করিডোরটা ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে। টর্চের আলো ফেলতেই দেখা গেল দেওয়ালের নোনা ধরা প্লাস্টারগুলো খসে পড়ছে, যা দেখতে অনেকটা মানুষের শরীরের চামড়া উঠে যাওয়ার মতো। করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা ভারী মেহগনি কাঠের দরজা। দরজার গায়ে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন, ঠিক যেন যন্ত্রণায় বিকৃত কিছু মুখ। অয়ন যখন ধাক্কা দিয়ে দরজাটা খুলল, এক ভ্যাপসা পুরনো কাগজের গন্ধ আর তার সাথে মিশে থাকা এক তীব্র লোহা পোড়া গন্ধ তাদের নাকে এলো। ঘরের মাঝখানে একটা গোল টেবিল, আর তার উপর ধুলোর আস্তরণে ঢাকা একটা মোটা ডায়েরি। ডায়েরিটার মলাট সাধারণ চামড়ার নয়। হাত দিতেই অয়নের মনে হলো সে যেন কোনো শীতল মৃত মানুষের চামড়া স্পর্শ করছে। অভিশপ্ত লিখনি। কাঁপা কাঁপ হাতে অয়ন ডায়েরির প্রথম পাতাটা উল্টালো। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু কালির রং অদ্ভুতভাবে উজ্জ্বল লাল, ঠিক যেন টাটকা রক্ত দিয়ে লেখা। প্রথম পাতায় বড় বড় হরফে লেখা ছিল 1892 সাল। অগ্রহায়ণের এই অমাবস্যায় আমি শেষ রক্তবিন্দুটি অর্পণ করলাম। মহাকালের এই অন্ধকার শক্তি এখন আমার অনুগত নয়, বরং আমি তার দাসে পরিণত হয়েছি। পলায়নের কোনো পথ নেই, কারণ ছায়া কখনো শরীর ছেড়ে যায় না। সায়ন বিড়বিড় করে উঠল, এটা কোনো সাধারণ ডায়েরি নয় রে, এটা একটা শয়তানের চুক্তিপত্র। আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। তাদের মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু করলো। হঠাৎ তন্নি আর্তনাদ করে উঠল। সবাই ঘুরে তাকিয়ে দেখল তন্নির পায়ের তলায় মেঝের ধুলোবালিগুলো নিজে থেকেই একটা বৃত্ত তৈরি করছে। টর্চটা তপতপ করে নিভে গেল। রিহান তার ইনফ্রারেড ক্যামেরাটা তন্বির দিকে তাক করতে আতঙ্কে পিছিয়ে এলো। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে তন্বির কাঁধের উপর একটা দীর্ঘকায় কঙ্কালচার হাত রাখা আছে, কিন্তু খালি চোখে সেখানে কিছুই নেই। তন্বির শরীরটা ধীরে ধীরে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠতে শুরু করলো। তার চোখের মণি দুটো অদৃশ্য হয়ে গিয়ে শুধু সাদা অংশটা বেরিয়ে এল। হঠাৎ ঘরের চারদিকের দেয়াল থেকে ফিসফিসানি শব্দ শোনা যেতে লাগলো। হাজার হাজার মানুষ যেন একসাথে বিলাপ করছে। তন্নি তার নিজের গলায় নয়, বরং একটা কর্কশ গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ হয়। আমি এক শতাব্দী পিপাসার। তোমরা চারজন এসেছো, কিন্তু চারজন ফিরবে না। এই ডায়েরির শেষ পাতাটা এখনো সাদা রয়ে গেছে, সেখানে তোমাদের নাম লেখা হবে। অয়ন ডায়েরিটা বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু সেটা পাথরের মতো ভারী হয়ে গেছে। পাতাগুলো নিজে থেকেই বাতাসের উল্টো দিকে উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় দেখা গেল তাদের চারজনের জীবনের গোপন সব পাপ আর ভয়ের কথা লেখা আছে, যা তারা কাউকে কোনোদিন বলেনি। হঠাৎ জানালার কাঁচগুলো সশব্দে ভেঙে ভেতরে ঢুকে এল। বাতাসের ঝাপটায় সায়ন ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। সে দেখল দেয়াল থেকে কালো ছায়ার মতো কিছু হাত বেরিয়ে এসে তাকে চাপটে ধরছে। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। যেন
যেন কেউ তার গলা টিপে ধরেছে। অয়ন চিৎকার করে বলল, ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে, এটাই এই সব কিছুর উৎস। সে পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু আগুনের শিখাটা নীল হয়ে পরক্ষণেই নিভে গেল। ডায়েরি থেকে তখন চুইয়ে চুইয়ে লাল তরল বেরোতে শুরু করেছে, যা টেবিল ছাড়িয়ে মেঝের দিকে গড়িয়ে পড়ছে। সেই তরল যেখানেই স্পর্শ করছে সেখান থেকেই ধোঁয়া উঠছে। রিহান ক্যামেরা ফেলে তন্বীকে ধরার চেষ্টা করলো, কিন্তু তন্বীর শরীরের চারপাশ থেকে একটা অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গ তাকে ছিটকে ফেলে দিল। ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। তার পরনে ছিল ছেঁড়া জমিদারি পোশাক, কিন্তু ঘাড়ের ওপর কোনো মাথা নেই। মাথাটা সে তার বাম হাতে ধরে আছে, আর সেই কাটা মুন্ডুর মুখটা অট্টহাসি হাসছে। অয়ন বুঝতে পারল, ডায়েরিটা পড়া মাত্রই তারা এক প্রাচীন মরণ ফাঁদে পা দিয়েছে। এখন এই ঘর থেকে বের হতে হলে কেবল সাহস নয়, কোনো বড় মূল্যের প্রয়োজন। ঘরের ভেতরের বাতাস এখন এতটাই ভারী হয়ে গেছে যে শ্বাস নিতে গেলে মনে হচ্ছে ফুসফুসের ভেতর গরম সীসা ঢুকছে। সেই মুন্ডহীন দেহটি, যাকে গ্রামের ইতিহাসে রক্তখেকো জমিদার বলা হতো, তার কাটা মাথাটা ধীরে ধীরে টেবিলের ওপর রাখল। মাথাটার মুখ থেকে লালা আর রক্ত মিশিয়ে একটা ঘরঘরে আওয়াজ বেরোচ্ছিল। হঠাৎ ঘরের দেয়ালগুলো কাঁপতে শুরু করলো। অয়ন দেখল ঘরের আয়তন বাড়ছে। দরজাটা চোখের পলকে কয়েক মাইল দূরে চলে গেল। তারা যেন কোনো এক অন্তহীন অন্ধকার গোলকধাঁধায় পড়ে গেছে। মেঝের ওপর পড়ে ছটফট করছিল। তার চোখের সামনে তার নিজের শরীরের চামড়াগুলো যেন জ্যান্ত হয়ে নড়াচড়া করতে শুরু করলো। সে দেখল তার হাতের নখগুলো নিজে থেকেই উপরে আসছে, আর সেই ক্ষতস্থান থেকে কালো পোকা বেরিয়ে আসছে। সে চিৎকার করতে চায়, কিন্তু দেখল তার মুখটা চামড়া দিয়ে জোড়া লেগে বন্ধ হয়ে গেছে। সে শুধু গোঙাতে লাগলো। তাকে বাঁচাতে দৌড়ে যেতে চাইল, কিন্তু মেঝেটা হঠাৎ জলের মতো নরম হয়ে গেল। অয়ন বুঝতে পারল, এটা কোনো বাস্তব জগৎ নয়, এই ডায়েরি তাদের মস্তিষ্ককে এক নারকীয় মায়াজালে বন্দি করেছে। এদিকে তন্বীর শরীরটা মাঝ আকাশে অদ্ভুত ভাবে বেঁকে যেতে লাগলো। হাড় ভাঙার মর্মর শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরে পেছনের দিকে চলে এল। তন্বী অয়নের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল। তার দাঁতগুলো ধারালো হয়ে বর্ষার মতো বেরিয়ে এসেছে। সে বাতাসে ভাসতে ভাসতে রিহানের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরের দৃশ্যটি দেখার জন্য অয়ন প্রস্তুত ছিল না। তন্বী তার নখ দিয়ে রিহানের বুকটা চিরে ফেলল, কিন্তু রক্ত বেরোনোর বদলে সেখান থেকে বের হতে লাগলো কালো ধোঁয়া আর পুরনো কাগজের কুচি। রিহান কোনো মানুষ ছিল না, নাকি এই বাড়িটি তাকে তিল তিল করে বদলে ফেলেছে? এর অভিষেক, জমিদারের কাটা মাথাটা এবার কথা বলে উঠল। অয়ন, তুই তো সত্যি জানতে চেয়েছিলি। দেখ তোর বন্ধুরা আসলে কি। অয়ন পেছনে ফিরে দেখল সায়মকে। সায়মের অর্ধেক মুখ পচে গলে পড়ে গেছে, সেখানে শুধু পোকা কিলবিল করছে। সায়ম তার পচা হাতটা বাড়িয়ে অয়নের গলা চেপে ধরল। অয়ন বুঝতে পারল, এই বাড়িতে ঢোকার পর থেকেই তারা একে মারা গেছে, শুধু সে একা বেঁচে আছে এই নারকীয় দৃশ্য দেখার জন্য। ডায়েরির পরবর্তী পাতাগুলো এখন অয়নের নিজের রক্ত দিয়ে লেখা হচ্ছে। সে দেখল ডায়েরির পাতায় তার ছোটবেলার সেই ভুলের কথা লেখা, যার জন্য সে কাউকে দায়ী করতে পারেনি। হঠাৎ পুরো ঘরটা রক্তে ভরে যেতে লাগলো। মেঝে থেকে রক্ত উঠে তাদের হাঁটু পর্যন্ত চলে এল। সেই রক্তে ডুবে থাকা মৃতদেহগুলো আবার নড়তে শুরু করলো। শত শত হাত রক্তের নিচ থেকে বেরিয়ে এসে অয়নের পা আঁকড়ে ধরল। অয়ন অনুভব করলো তার শরীরের ভেতর থেকে প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। সেই ছিন্ন মাথাটি অয়নের কানের কাছে এসে ফিসফিস করে বলল, মৃত্যু এখানে শেষ
অজান্তেই নিজের চোখ উপড়ে ফেলার জন্য এগোচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার মস্তিষ্ক এখন অন্য কারো দাসে পরিণত হয়েছে। অন্ধকারে সেই পৈশাচিক শক্তি তাকে বাধ্য করল ডায়েরির শেষ পাতায় নিজের আঙুল দিয়ে লিখতে, আমি আত্মসমর্পণ করলাম। পরদিন সকালে গ্রামের লোকজন চৌধুরী প্যালেসের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখল। বারান্দায় 4টে মানুষের কঙ্কাল সারিবদ্ধভাবে বসে আছে, যেন তারা কোনো চা চক্র উপভোগ করছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই কঙ্কালগুলোর ওপর এখনো তাজা মানুষের চামড়া লেগে আছে। গ্রামের পাগল রহমত চাচা চিৎকার করে বলল, ডায়েরি তার খাবার পেয়ে গেছে। আবার 100 বছরের ঘুম। বাড়ির ভেতর থেকে তখনও একটা অস্ফুট হাসির শব্দ ভেসে আসছে। আর সেই রক্তমুখী ডায়েরিটা এখন বন্ধ হয়ে আছে লাইব্রেরির তাকে, শুধু তার মলাটটা আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল আর মসৃণ দেখাচ্ছে। ঠিক যেন কোনো তরুণের তাজা চামড়া দিয়ে নতুন করে বাঁধানো হয়েছে। কেমন লাগলো আজকে গল্পের ডায়েরির এই গল্পটি? যদি আজকের গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনার অনুভূতি। আর আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তবে আমাদের লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় গল্পের diary.uk.বিশ্বাস@gmail.com। পরবর্তী গল্পের পাতা খুলতে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।